বন্দনা বন্দনা রে আরে কই গেলি রে বন্দনা বন্দনা কই গেল যে রে বন্দনা আরে বলে আমার শাড়ির মতো চাচাচ্ছ কেন আরে কি হয়েছে আমার বুঝাটা একটু ধরে না ফানা রে বন্দনা আমি যা সহ্য হচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু দাও তো ইসরে তোমার শরীর তো একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে আর কতবার বারণ করেছি তুমি এই অসুস্থ শরীর নিয়ে কাট কাটতে যেও না আমার কথা একেবারে শুনলে না কি করব বন্দনা উপায় যে আমাদের নেই কাট কাটতে না গেলে চুলোয় যে হারি বসবে না রে বন্দনা ওগো শোনো আজ না হয় আমরা উপোস করে মরতাম তোমার যদি কিছু হয়ে যেত এই আমি তাহলে কি করে বাঁচতাম আরে ঠিকই বলেছ বন্দনা আমি যে দুর্ভাগ্য নিয়ে বেঁচে আছি নইলে যে ভগবান একটি ছেলের সন্তানও যে দেয় নাই যদি সন্তান থাকতো তাহলে কি এই বুড়ো বসে বনের কাঠ কাটতে হতো আজ পর্যন্ত তোমাকে আমি পেট ভরে যে খেতেও দিতে পারি না ভালো যে একটা পরনের বর্ষও দিতে পারি না ওগো শোনো ও কথা বলে তোমার মনটা খারাপ করো না আচ্ছা বন্দনা আজকে আমাকে একটা গান শোনাবে বন্দনা ঠিক আছে আমাদের তো পেটে খাওয়ার নেই তাই যে বাসুর ঘরের গানটা আজকে তোমাকে ঠিকই শোনাবো হ্যাঁ বলো বলো বন্দনা তুমি এখানে বসো দেখাইতে পারি
পিতা শিকারে গেলেন, কিন্তু আজও পর্যন্ত ফিরে এলো না। এদিকে প্রাসাদে একা থাকতে কিছুতেই আমার মন চাইছে না। যাই হোক, মন্ত্রী মশাইকে বলে আজই পিতার সন্ধানে লোক পাঠাবার ব্যবস্থা করতে হবে। হ্যালো, আমার পিতা এখনো ফিরে আসছে না কেন? আমি ফিরে এসেছি বাবা। পিতা, তোমার আর কোথাও যেতে হবে না। হ্যাঁ কুমার, ফিরে এসেছেন পিতা? আচ্ছা পিতা, উনি কে পিতা? ওনাকে তো চিনতে পারছি না পিতা। সে হচ্ছে বিজয়নগরের রাজরানী, মানে আমি তাকে বিবাহ করে তোমার তোমার মাতা। মা? আমার সেই হারিয়ে যাওয়া মা? লাত্তি দিবেন। সরে যা, সরে যা এখান থেকে। রানী! ওফ দয়াবর। ওহ দয়াময়, এর কথা বিশ্বাস করে কি ভুল নাই আমি করেছি। রানী, এসব কি বলছো তুমি? আমি যা বলছি ঠিকই বলছি রাজা। তখন কি না বলেছিলেন আপনি অবিবাহিত, এখন দেখছি কত বড় একটা ছেলেও আছে। রানী, তুমি শান্ত হও রানী, আমি সবকিছু তোমাকে খুলে বলবো। বাবা রতন, তুমি একটু অন্দরমহলে যাও। তাই যাচ্ছি পিতা, তাই যাচ্ছি। থাক, আর বলতে হবে না, আমি সবই বুঝতে পেরেছি। আপনারা সব সব চলে যান আমার সাথে সামনে থেকে, আমাকে একটু একা থাকতে দিন। তাই যাচ্ছি রানী, তাই যাচ্ছি। তবে তবে আমি কেন তোমাকে বিবাহ করলাম সে কথাটা তুমি ভালো করে চিন্তা করে দেখবে। এবার আমি আসছি। বেঈমান, বেঈমান, বেঈমান! একটা চরম বেঈমানকে আমি বিয়ে করে মস্ত বড় ভুল করেছি। আমি যদি জানতাম আমার এত রূপ লাবণ্য জয়বন নিয়ে সামান্য এই বুড়োকে বিয়ে করতে হবে, তাহলে আমি কিছুতেই বিয়ে করতাম না। তাই আমার নিজের পথ নিজেই খুঁজে নিতে হবে। আমার ভাগ্যের কথা বলছি। ভাগ্যের মানে? আপনার কথা বিশ্বাস করে নিজের ভাগ্যকে নিজের কাছে জবাব পাচ্ছি না, সেই ভাগ্যকে আবার প্রতিষ্ঠিত করতে হবে। আপনার কথাগুলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না, একটু বুঝে বললে ভালো হতো না? জানি এত সহজে বুঝতে পারবেন না, তাই আমার গোপন কক্ষে আপনাকে সাক্ষাৎ করতে হবে, তবেই বুঝতে পারবেন। এই শুনুন, আপনি কিন্তু আমার ওই বাগান বাড়িতে আমার সাথে একটু দেখা করবেন। তবে কি মহারানী রতন কুমারকে দেখিবে এত উত্তেজিত হয়েছে? তার কথাগুলো যে আমাকে ভাবাইয়ে ফেলেছে। দেখে যাক, যা করার আমি করবো। অজয়নগরে কোন সংবাদ পেয়েছেন? সংবাদ এখনো পাইনি মহারাজ, দুধ ফিরে আসলে তারপরে সংবাদ পাবো। দুধ পাঠালে কোনো ফল হবে না মন্ত্রীবর। অজয় রাজ বারবার আমার সন্ধিপত্র প্রত্যাখ্যান করে আসছে, তাই তো আমি অজয় রাজকে এমন শিক্ষা দিতে চাই যা দেখে পৃথিবীর মানুষ ভয়ে আতঙ্কে ছিঁড়ে ওঠে। আমি তাই করতে হবে মহারাজ। আমি ফিরে এসেছি মহারাজ। বলো কি সংবাদ? এবারে অজয়রাজ পত্রকে অপমান করেছে। কে বললে দূত? আমার সন্ধিপত্রকে সে প্রত্যাখ্যান করেছে।
তাই নয় মহারাজ, আমার কেউ গেলে তাকে হত্যা করবে। কি এত বড় স্পর্ধা সামান্য একটা অজয় রাজের? যাও দূত, সেনাপতি পলাশনকে রাজদরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। এত উত্তেজিত হবেন না মহারাজ। এই বৃদ্ধ কবিতা ছেড়ে বেঁচে থাকতে আপনাকে চিন্তা করতে হবে না মহারাজ। আপনি হয়তো বুঝতে পারবেন না মন্ত্রীবর, যে শয়তান অজয় রাজ আমার প্রতিহিংসাকে যে আরো চরিতার্থ করে তুলেছে, অচিরেই যদি তার একটা পাল্টা জবাব আমি না দিতে পারি, তাহলে আমার মন কিছুতেই শান্তি ফিরে আসবে না। আমাকে আদেশ করেন মহারাজ। শুনেছ জয়রাজের স্পর্ধা? ক্ষুদ্র একটি দেশের রাজা হয়ে আমাকে পর্যন্ত অপমান করতেছে, দ্বিধাবোধ করেনি। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন মহারাজ। ক্ষুদ্র অজয় রাজকে কিভাবে শিক্ষা দিতে হয় তাও এই সেনাপতি পলাশনের ভালো করে জানা আছে। আপনার আদেশ পেলে আজ এই সৈন্য সামন্ত নিয়ে অজয় নগর আক্রমণ করব। তবে তাই করো সেনাপতি। আজকাল বিলম্ব না করে অচিরেই তুমি যুদ্ধ বাহিনী প্রস্তুত করে কাশেমপুরের দিকে অভিমুখে যাত্রা করবে। তারপর অজয় রাজকে তুমি বুঝিয়ে দেবে তার বেঈমানিগত প্রতিফলন। আপনার তরবারি বর্ষা করে বলছি, এই তরবারির সম্মুখে আজ পর্যন্ত কোনো শয়তান দাঁড়াতে পারে না। আর যদি কোনো শয়তান আমার এই তরবারির সম্মুখে দাঁড়া, তাহলে তাকে হত্যা করে রক্ষা দেব। আপনার সহজে আপনাকে আদেশ করুন মহারাজ। সাবাস সাবাস পলাশন, সাবাস। তবেই তো তোমার হবে বীরত্বের পরিচয়। মহারাজ, এক অপরিচিত যুবক আপনার সাথে সাক্ষাৎ করতে আছে। যাও যুবক, তাকে রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি মহারাজ। কে সেই যুবক? মহারাজ বিজয় সঙ্গের সঙ্গে তার কিসের প্রয়োজন? আমি তো তাই ভাবছি মহারাজ, কি উদ্দেশ্য নিয়ে এই রাজপ্রাসাদে আগমন করেছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। গ্রহণ করুন মহারাজ। কে তুমি আগন্তুক? কি তোমার নাম? আমি এক পথের ভিখারি মহারাজ, পরিচয় দেওয়ার মতো আমার কিছু নেই। নাম আমার বিক্রমাদিত্য। কি উদ্দেশ্য নিয়ে তুমি এই রাজপ্রাসাদে প্রবেশ করেছো? উদ্দেশ্য তেমন কিছু নেই মহারাজ, দুমুঠো অন্যের জন্য আমি আপনার এসেছি মহারাজ। তোমার মতো সবল স্বাস্থ্য অধিকারী লোককে বিনা কাজে কেউ খেতে দেবে না। আচ্ছা, তবে কি অস্ত্র পরিচালনা করতে পারো? অস্ত্র পরিচালনা আমি পারদর্শী মহারাজ। অস্ত্র পরিচালনা তুমি পারদর্শী? হ্যাঁ মহারাজ। আচ্ছা, তুমি কি পারবে এই সেনাপতি পলাশনের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতা করে তার পারদর্শিতা প্রমাণ করতে? আমি চেষ্টা করব মহারাজ। মন্ত্রীবর, আদেশ করুন মহারাজ। এই যুবকের সঙ্গে সেনাপতি পলাশনের অস্ত্র প্রতিযোগিতার ব্যবস্থা করুন। আর যেই প্রতিযোগিতায় জয় হবে তাকে নিয়োগ করা হবে আমার প্রধান সেনাপতি পদে। আমি তাই করছি মহারাজ। এই নাও যুবক, অস্ত্র পরিচালনা করো, তোমার শক্তির পরীক্ষা দাও। আমি তাই করব মন্ত্রী মহাশয়, আমি তাই করব। ক্ষুধাক্রান্ত রে আমি অতি কষ্টে মানুষের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না দুমুঠো অন্ন, কোথাও পাচ্ছি না গায়ে দেবার মতো একটি বস্ত্র, কোথাও পাচ্ছি না মাথা গুজে দাঁড়াবার মতো একটু স্থান। হে ঈশ্বর, তুমি আমাকে সহায় করো, আমাকে শক্তি দাও, আমি যেন কৃতকার্য হতে পারি। আসুন মন্ত্রী মহাশয়, আমি প্রস্তুত।
সাবাস নৌজওয়ান, সাবাস। তোমার যুদ্ধ কৌশলে সত্যি আমাকে মুগ্ধ করেছে। মন্ত্রীবর, আদেশ করুন মহারাজ। আমার বিশ্বাস এই বিক্রমাদিত্যই পারবে অজয়রাজকে পূর্ণ শিক্ষা দিতে। তাই তো আজ থেকে সেই হবে এই রাজ্যের প্রধান সুবলশালা, আর পলয়সীন হবে তার সহকারী সৈনিক। তা আপনার আদেশ চিরদার্য মহারাজ। যুবক, আদেশ করুন মহারাজ। এখন থেকে আমার একমাত্র পুত্র রতন কুমারকে তুমি ভালো করে যুদ্ধ কৌশল শিখিয়ে নেবে, আর কুমার যেন ভবিষ্যতে বড় যোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করতে পারে, এ হচ্ছে আমার আদেশ। আমি রাজ্য মহারাজ, আপনার আদেশ আমি পালন করার চেষ্টা করব। এই বিজয়নগর দরবারে রাত দাঁড়িয়ে আপনার দেওয়া তরবারি স্পর্শ করে প্রতিজ্ঞা করে বলছে, আপনার আদেশ পালনের জন্য প্রয়োজনে আমার জীবন দিয়ে দেব, তবে আপনার আদেশের অমর্যাদা আমি হতে দেব না। সাবাস। চলো যুবক, এবার এবার তুমি বিশ্রাম নিবে। তাই চলুন মহারাজ, তাই চলুন। চরম অপমান। রাজা বিজয় সিংহ আমাকে যে অপমান করেছে, তার অপমানের প্রতিশোধ আমি করাই গন্ডায় হিসাব করে নেব। আর যদি আমি বিদায় না নিতে পারি, তাহলে বিদায় আমার নাম সেনাপতি অজয়। আমি বলছিলাম কি মহারাজ, বিজয়নগরের রাজশক্তির কাছে আমাদের কুর্ত রাজশক্তি অনেক দুর্বল মহারাজ। তাই এই মুহূর্তে যুদ্ধ ঘোষণা না করে আর কিছুদিন অপেক্ষা করতে ভালো হতো মহারাজ। না ধনজি, তাহলে রাজা বিজয় সিংহ ভাববে তারই বলে আমরা পিছিয়ে গিয়েছি। সেই সুযোগে রাজা বিজয় সিংহ সৈন্য না অনায়াসে আমার কাশেমপুর দখল করে নেবে। তাই আমি বলছি, অতি বিলম্ব না করে অচিরে আপনার সেনাপতি বিভীষণকে যুদ্ধে যাত্রার আয়োজন করে। আমি তাই করছি মহারাজ। সেনাপতি বিভীষণ আদেশের মহারাজ। বিভীষণ, সেই জন্য তো তোমাকে আমার প্রধান সেনাপতি পদে বহন করেছি। এবার আসন্ন যুদ্ধে তোমার বিরুদ্ধে পরিচয় দেবে। অজয়নগর রাজ দরবারে দাঁড়িয়ে এই তরবারি স্পর্শ করে বলছি যে শয়তানের দল অজয়রাজকে দুর্বল ভাবে এই কাশেমপুর অভিমুখে ছুটে আসবে, সেই শয়তানের দলকে তুমি একটি একটি করে তাহলে আপনার দেওয়া দরবারি আমি চিরবিদায় নেব মহারাজ, চিরবিদায় নেব, চিরবিদায় নেব। আমি জানি ধনজি সেনাপতি বিভীষণ অসফল জীবনে যেমন দক্ষ সেনার কৌশল সমান বীরত্ব পরিচয় দিয়ে দিবে। সে মরবে, সে মরবে, কিন্তু সে পরাজয় কোনদিন বরণ করবে না। তা অবশ্য ঠিক বলেছেন মহারাজ, তবে আমি তার গর্জনকে বিশ্বাস করতে পারছি না। তার কারণ তার নামের সাথে কাজের কোনো মিল পাইলাম না মহারাজ। এই আপনার ভুল ধারণা জানছি, এবার নিশ্চয় তার কাজের পরিচয় পেয়ে যাবে। এবার চলুন জানছি, আপনারা দেখে দাঁড়িয়ে তাকিয়ে চলবে না। টিভি ভাইয়ের কাছে আমরাও সাহায্য করার জন্য বের হয়ে যাই। চলে আসুন আমরা। তাই চলুন মহারাজ, তাই চলুন।
এই যুদ্ধ নগরে রাজপ্রাসাদে সবাইকে দেখছি পাগল হয়ে উঠেছে। ময়নারি, আজ যে আমার কিছু ভালো লাগছে না। চারিদিকে এই যুদ্ধ হানাগানায় যে আমার একদম খুব খারাপ লাগছে রে ময়না। এই চম্পা, বল ময়না। যুদ্ধ নিয়ে ওই রাজা বাদশাদের একেবারে ভাগ্য করে নিয়েছে ময়নারি। তাই তো তোমার পিতা ওই যুদ্ধ নিয়ে একেবারে মেতে উঠেছে। আমার কিন্তু এই যুদ্ধ মতো মোটেও ভালো লাগে না রে ময়না। পৃথিবীতে যখন এসেছি তখন আনন্দ উৎসব নিয়ে বাঁচতে চাই। বুঝেছিস? কি বুঝেছো তুমি? যুদ্ধের নাম শুনে আচ্ছা আচ্ছা একেবারে তুই হাঁপিয়ে উঠেছিস। সত্যি কথা রে। তাই তো তোকে সান্ত্বনা দিতে। আরে দে না সান্ত্বনা দে। জাহানি ও গো কন্যা তো ঠান্ডা পড়ছে। আমার মনের মানুষ কোথায় পাবো রে সখী? সত্যি? চল চল সখী। তুমি ভারী দুষ্ট হয়েছো। এই এলাকার সবাই জানে আমি ভারী দুষ্ট। নিশ্চয় না, কে বললো আমাকে ডেকে আনতে হবে? তুমি ওর কাছে যাবে, নিজে এসেছি। কে আবার তোমাকে ডেকে পাঠিয়েছে? কে পাঠানি চম্পা, আমি নিজে এসেছি। কেন এসেছো? আমার কাছে এমন কি প্রয়োজন আছে তোমার? প্রয়োজন তোমার কাছে যে আমার অনেক প্রয়োজন আছে। যাও না। এই চলে যেতে ইচ্ছে হলে চলে যাও। কে তোমাকে এখানে বেঁধে রেখেছে? চলে যাও বলছি। বিদায় বলালাম তোমার কাছে দু একটি কথা বলে বিদায় নিব বলে, আর তুমি কিনা আমার প্রতি উত্তেজিত আছো। আমার কাছ থেকে তোমার বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নেই।
তুমি চলে যাও, নইলে নইলে আমি বাধ্য হব আমার পিতার কাছে বলতে। পিতাই লোককে তোমার সাথে তর্ক করে আমার অমঙ্গল ডেকে চাই না। তবে মুক্ত হতে ফিরে এসে তোমার কথার উপযুক্ত জবাব দিব চম্পা। বিদায়, চলে, বাই 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 বাই। এই ময়না, এখানে আর এক মুহূর্তে ভালো লাগছে না, চল এখনই চলে যাব। চলো রতন। চমৎকার যুবক, অস্ত্র চালনায় তোমাকে যে আরো পারদর্শী হয়ে উঠতে হবে। অচিরেই তুমি অস্ত্র চালনায় খুবই পারদর্শী হয়ে উঠবে। আমি আপনার মধ্যে একজন অস্ত্রবিদ হতে চাই সেনাপতি মশাই। হ্যাঁ কুমার, অস্ত্র পরিচালনায় তোমাকে যে আরো পারদর্শী হয়ে উঠতে হবে, কারণ আমার মনে হচ্ছে অচিরে এই রাজ্যে এক ভীষণ জ্বর উঠবে। সেই জ্বরের ঠান্ডা বিলীলা রাজা হারাবে রাজ্য, বা পিতা হারাবে সন্তান, তখন সমস্ত রাজ্যটা যে উলট পালট হয়ে যাবে কুমার। তখন কেউ কাউকে রক্ষা করতে এগিয়ে আসবে না। এই যে সেনাপতি মহাশয়, আপনাকে আর ওই রতন কুমারকে মহারাজ তলব করেছে। তাই নাকি মহারানী? ঠিক আছে, তাহলে আপনি এখানে থাকুন, আমি আসছি। চলো ভাই রতন কুমার। দাদা, রাজা বিজয় সিং আমার সঙ্গে এমন প্রতারণা করবে তা আমি কখনোই ভাবতে পারিনি। আমিও বাসন্তী কেমন করে বিষ দাঁতগুলো ভাঙতে হয় তা আমার ভালো করে জানা আছে। দুদিন পরে বুঝতে পারবে এই প্রতারণা ফল কত ভয়ঙ্কর। আসতে পারি মহারানী? আসুন সেনাপতি মহাশয়, আসুন। আমি যে আপনার অপেক্ষাতেই ছিলাম। এবার বলুন, আমাকে কি আপনার প্রয়োজন? আপনি কি প্রয়োজন? আপনাকে যে আমার ভীষণ প্রয়োজন। তাই বলে কি একেবারে আপনার গোপন কক্ষে? গোপনীয় কথা কারো সামনে বলতে হয় না, খুব আস্তে বলতে হয়। তাহলে শুনুন, এদিকে আসুন। আপনাকে কেন স্মরণ করেছি জানেন? সেদিন আপনাকে মহারাজের কাছে দেখে ওই বুদ্ধ মহারাজকে ভালোবাসিনি, ভালোবেসেছিলাম আপনাকে। মহারানী! হ্যাঁ সেনাপতি মহাশয়, সেদিনকে আপনাকে প্রথম দেখার পরেই কেন যেন আপনাকে ভালোবেসে ফেলেছি। তাই কি আমার ভালোবাসা আপনার কাছে সম্মান পাবে কি? না না মহারানী, তা কিছুতেই সম্ভব না। আমি হলাম মহারাজার বেতন মুক্ত কর্মচারী, সেই মহারাজের সাথে এত বড় বেইমানি আমি কিছুতেই করতে পারবো না। না সেনাপতি মহাশয়, মহারাজ আমাকে কিছুতেই হত্যা করতে পারবে না। মহারাজকে আমরা হত্যা করে আমাদের ওই চলার পথখানা একেবারেই পরিষ্কার করে নেব। একই একই বলছেন মহারানী? আমি ঠিকই বলছি সেনাপতি। যেই উদ্দেশ্য নিয়ে এই রাজপ্রাসাদে প্রবেশ করেছি, সেই উদ্দেশ্যখানা আমার সকল করে উঠতেই হবে। আপনি আমাকে ক্ষমা করবেন মহারানী, আমি পারবো না মহারাজের সাথে এত বড় বেইমানি করতে। আপনি কিন্তু ভুল করছেন সেনাপতি মহাশয়। এই ফুটন্ত গোলাপকে হাতে পেয়েও আপনি ধরে ছেড়ে দিচ্ছেন। মহারানী! মহারানী নয়, বলো বাসন্তী। বাসন্তী? হ্যাঁ হ্যাঁ, আজ হতে আমাকে বলবে বাসন্তী বাসন্তী বাসন্তী। কিন্তু
জানেনের নাম করে কত ভয়াবহ। সেই ব্যবস্থা আমি করব। আমি বাসন্তী যা চাবো এই শাসা প্রজাতে তাই হবে। শুধু আপনি আমার এই আঙুলের হাতে হাতে খালি নড়তেই থাকবেন। তাহলে কি আপনি আমার প্রস্তাবে রাজি বলুন? আমি রাজা হব। প্রজার আমার আদেশ মেনে চলবে। এই সুবর্ণ সুযোগ আমি মুঠে হারাতে পারবো না। কারণ সেদিন রাজা বিজয় সিং আমাকে যে অপমান করেছে সেই অপমানের বদলার প্রতিশোধবান সুবর্ণ সুযোগ আজ এসেছে। কি ভাবছেন শ্রাবতী মশাই? আপনি কি প্রস্তাবে রাজি? হ্যাঁ আমি রাজি বাসন্তী, আমি রাজি। আমি জানতাম বন্ধু তুমি আমার কথা না শুনে চলে যেতে পারবে না। আজ থেকে শুধু তুমি আমার প্রাণের বন্ধু আর আমি তোমার প্রাণের বাসন্তী। এখানে আসো বন্ধু, তুমি তো কখনো আমাকে ভুলে যাবে না? আমাকে ভুলে যাবে না তো? না বাসন্তী, আমি কি তোমাকে বলতে পারি তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশা, তুমি যে আমার চির আশা আলো। তোমারই
এসো বাসন্তী। বন্ধু মা মাগো আমাকে এই জরির জামাটা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দাও মা। যাইতে দে। একই সেনাপতি মহাশয়, মা এই অবস্থায়। ও ভগবান, এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? চুপ কর শয়তান, এই পাপ বুকে আমার নাম উচ্চারণ করবেন না সেনাপতি। চুপ কর বেদব। না না পাপিয়সী, আজ থেকে রতন তোমার কেউ নয়। তোমার রতন মারা গেছে, তোমার রতন মরে গেছে, মরে গেছে, মরে গেছে। সৎ সৎই থাকে।